वेनाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। अस्तु, ह्यस्तनायां कक्षायां वयं वाच्यपरिवर्तनविषये पठितवन्तः आसन्। अद्यापि अधुना प्रथमतया वयं वाक्यान्तरणं करिष्यामः, वाक्यान्तरणं ज्ञास्यामः। तदनन्तरं नूतनस्य विषयस्य अवतारणं कुर्मः। तर्हि ह्यस्तनायां कक्षायां मया पाठितमासीत्, एतत् भवन्तः पठितवान्। এখানে কি বলা আছে? अत्र কর্তৃবাচ্যে কি হয়? কর্তৃবাচ্যে কর্তারি প্রথমা, কর্তা হয় প্রথমা, কর্মণি দ্বিতীয়া, ক্রিয়া কর্তার অনুসারী হয়। ক্রিয়া কর্তার সারিণী হয়, এটা কি বোঝেন? ক্রিয়া কর্তার অনুসারিণী হয়, এটা বলতে কি বোঝেন? কর্তা যে বচন, কর্তা যে পুরুষ, সেটাই হবে। পুরুষ, ঠিক আছে, যে বচন যে পুরুষ সেটাই ক্রিয়াতেও সেই পুরুষ সেই বচন। ঠিক একইভাবে কর্মবাচ্যে ক্রিয়া কর্মের অনুসারী হয়, মানে কর্ম যে পুরুষ এবং যে বচন, ক্রিয়াও সেই পুরুষ সেই বচন। ঠিক আছে। আর ভাববাচ্যে কোনো কিছুই হয় না। ভাববাচ্যে যেটা হয়, ক্রিয়া সবসময় প্রথম পুরুষের একবার, সবসময়, অন্য কোনোটা হয় না। তাহলে প্রথমে আমরা এটা নিয়ে আসি, তম মৃগৌ পশ্যসি। তম মৃগৌ পশ্যসি, তাহলে এখানে এটা কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যে কি আছে? কর্মে দ্বিতীয় হবে না, কর্তৃবাচ্যে এখানে কি আছে? কর্তারি, এটা কি? উত্তম পুরুষ আছে। এখানে কি আছে? প্রথমা, তাই না? প্রথমা, ওটা আর কর্মে কি আছে? কর্মে দ্বিতীয়া, দ্বিতীয় আছে, এখানে তৃতীয় বিভক্তি আছে। আর এই কর্তাটা ক্রিয়ার অনুসারী হয়েছে, এখানে ক্রিয়া ত্বম, সেই কারণে এখানে পশ্যসি মধ্যম পুরুষের এক বচন, সেই কারণে পশ্যসি মধ্যম পুরুষের এক বচন। এখন আমরা এখানে যখন এটাকে যেহেতু এটা কর্ম আছে, সেই কারণে কর্মবাচ্যে ব্যবহার হয়। তাহলে কর্মবাচ্যে যদি আমি এটা করি, তাহলে আমাদের কি করতে হবে? দেখুন, এটা হচ্ছে যে আমি ভাত খাই আর আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, বাংলাটা এটাই। আমি ভাত খাই, এর বাচ্চা পরিবর্তন করলে হয় আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই এখন তাহলে তম তো কর্তাই প্রথম, তাহলে ত্বম এর তৃতীয়া কি হবে? কারণ আমি যদি বলছি কর্তায় প্রথমা ছিল, আমাদের এখন বাচ্চা পরিবর্তন করতে গেলে কর্তায় তৃতীয়া করতে হবে। তাহলে ত্বমের তৃতীয়ার এক বচন কি? ত্বয়া, তাই তো?
মৃগও দ্বিতীয় আছে। মৃগটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো, মৃগও দ্বিতীয় আছে। মৃগः তাহলে এখানে এর প্রথমা কি হবে? মৃগः মৃগ, তাই তো। মৃগ শব্দটা কোন শব্দের মতো? নর শব্দের পুংলিঙ্গ আচ্ছা, শব্দ। যারা এখানে হয়তো অনেকেই এই তয়াটা কেন আসছে সেটা বুঝতে পারছেন কিনা আমি জানি না। তয়াটা এসেছে এটা কে বোঝেননি, একটু বলবেন? কেউ কি বলতে পারবেন যে আমি তয়াটা কেন হয়েছে বুঝিনি? তো এটা কেন আসতো বুঝি নাই। আচ্ছা, এখানে কর্তায় প্রথমা আছে তো, ঠিক আছে। আপনি একটু সমগ্র ব্যাকরণ কৌমুদীতে যাবেন, 149 পৃষ্ঠা। গিয়েছেন? 149 পেয়েছি। পেয়েছেন। এখানে ইউসমাত শব্দের প্রথম আর এক বচনে কি আছে? তুয়াম। তোয়াম হচ্ছে, আমরা বলেছি কর্তায় প্রথমা। তাহলে আমি যখন বাচ্য পরিবর্তন করব তখন আমাদের কি করতে হবে? কর্তায় তৃতীয়া করতে হবে। তৃতীয় করতে হবে। এখানে বলেছি না কর্মবাচ্য করতে গেলে কর্তায় তৃতীয়া করতে হবে। তাহলে হুম, যেহেতু প্রথম আছে, তাহলে এখানে ইউসমাত শব্দের তৃতীয়ার এক মানে প্রথম আর এক বচনে যদি তোয়াম হয় তাহলে তৃতীয়ার এক বচন করতে হবে। তাহলে ইউসমাত শব্দের তৃতীয়ার এক বচনে কি আছে? তোয়া। তোয়া, ঠিক আছে। তার মানে আমরা যেটার প্রথম আর এক বচন ছিল সেটা তৃতীয়ার এক বচন করেছি, তাই তো। এখন কি ক্লিয়ার? হ্যাঁ, তো এখন ক্লিয়ার। অর্থাৎ যেটার প্রথম আর এক বচন ছিল কর্মবাচ্য করলে ওর তৃতীয় এক বচন করতে। এখন এখানে মৃগৌ, এটা কি আছে? কর্মবাচ্যে দ্বিতীয়ার দ্বিবচন আছে, তাই তো। মৃগ নর তাই নর তো, আচ্ছা। দ্বিতীয় আছে। হম। হ্যাঁ, আচ্ছা, দেখেন এটা আহ এখানে হচ্ছে আপনি নর শব্দে যান, একেবারে 73 নম্বর পৃষ্ঠায় যান। নর শব্দ আছে। নর শব্দ, এখানে হ্যাঁ, আমরা কি বলেছি? কর্মে দ্বিতীয়া ছিল, তাই না। এখানে কি আছে? তাহলে এখানে মৃগৌ, এখানে কর্মে দ্বিতীয়া আছে, তাই তো। আগে হ্যাঁ নর আছে, না, দ্বিতীয় মৃগ তাহলে আছে। কি করতে হবে এখন? কর্মবাচ্য করতে গেলে কি হবে? কর্মে প্রথমা করতে হবে, তাই তো। কর্মে প্রথমা। কর্মে দ্বিতীয়ার জায়গায় কি করতে হবে? কর্মে প্রথমা করতে হবে না? তাহলে এখন হবে মৃগः। কর্তায় প্রথমা করেছিলাম, কর্তায় প্রথমা ছিল, সেখানে কর্তায় তৃতীয়া করেছি। তৃতীয় করেছে। তাহলে এখন কর্মে দ্বিতীয়া আছে, এখন করতে হবে কর্মে প্রথমা। তাহলে নরৌ যদি যদি নরৌ এর প্রথমা কি হবে? নরः। নরः নরৌ এর কর্মে প্রথমা হলে এটা নরৌ হবে। এটা কি হলো? দেখেন এখানে হচ্ছে আপনি করেছিলেন তোয়াম ছিল এক বচন, সেই কারণে আপনি এক বচন করেছেন। একটু খেয়াল করেন, নর শব্দের প্রথমাতে তিনটা রূপ আছে, নরাহা, নরৌ, নরাহা, তাই না। দ্বিতীয়াতে হুম, তিনটা রূপ আছে, নরম, নরৌ, নরান, তাই না। এটা এই তিনটা নরহৌ প্রথমা, নরৌ প্রথমা, নরাহাও প্রথমা। আবার দ্বিতীয়া হচ্ছে নরমও দ্বিতীয়া, নরৌ দ্বিতীয়া, নরানও দ্বিতীয়া, তাই তো। এই তিনটাও জি। দ্বিতীয়া, এই তিনটা প্রথমা। তাহলে আপনি যখন কর্মের দ্বিতীয়া ছিল, ঠিক আছে, এটা তো কর্মে দ্বিতীয়া, তাই তো। তাহলে কর্মে যখন দ্বিতীয়া প্রথমা করবেন, এটা যেহেতু দ্বিবচন ছিল, এখানে তো দ্বিবচনই করবেন, ওর উপরটা তাহলে করবেন। মৃগৌ। নরৌ। আপনি যখন দেখেন এই পৃষ্ঠাটা দেখেন, মৃগৌ। আপনি যখন করেছেন এই যে
তয়াটা আপনি দুটো একসঙ্গে ধরে রাখুন আঙুল দিয়ে। একটা হচ্ছে 73 নম্বর পৃষ্ঠায় আছে 100 49। 149। দেখেন আপনি তয়াকে তোয়াম কেন করেছেন? তয়াটা এক বচন, তোয়ামটা হচ্ছে এক বচন, সেই কারণে আপনি তয়া করেছেন। যদি এখানে ইউবাম থাকতো তাহলে আপনাকে ইউবাভ্যাম করা লাগতো, তার কারণ এর দ্বিতীয়ার দ্বিবচনে করতে হতো। যেহেতু এখানে প্রথমা এই 172 পৃষ্ঠায় নরও আছে, দ্বিবচনে আছে, সেই কারণে কর্মে প্রথম আরো দ্বিবচনই হবে। আমি কি ক্লিয়ার করতে বুঝতে পেরেছি? পেরেছি। 73 নম্বর পৃষ্ঠায়, তাই তো? হ্যাঁ, যেহেতু দুটো একই রূপ, সেই কারণে একই থেকে যাবে। এখন হচ্ছে পশ্বসী থাকলে এটা মূল ধাতু হচ্ছে দৃশ ধাতু, তাই তো? দৃশ থেকে পশ্বসী, পশ্বতী হয়, তাহলে এখানে দৃশ্যতেই হবে। তাহলে এখানে আপনারা দৃশ্যতে রূপটা করেছিলেন, তাই না? ওই রূপটা দেখে তারপরে বলুন তো, এই রূপটা এখন এটা কার অনুগামী হবে? ক্রিয়াটা কর্মানুভব। কর্মের অনুসরণে হবে, যেহেতু কর্মবাচ্য আমরা করছি। কর্মবাচ্য যখন আমরা করব কর্মের অনুসারে। তখন কর্মটা কি হচ্ছে? ক্রিয়ার অনুসারী হয়। তাহলে এখানে কি রূপটা হবে বলুন তো? কয়া নারৌ, আপনার বই, আপনার দেখেই বলুন। বই দেখি। হ্যাঁ, আপনি আপনি লিখেছেন না? দৃশ্যতে। আপনি হোমওয়ার্ক হুম, পাঠিয়েছিলেন না? পাঠিয়েছি। হোমওয়ার্কের লেখা দেখেই বলুন এখন কি হবে এখানে। নরটা কোন পুরুষ, কোন বচন? প্রথম পুরুষ এক বচন। প্রথম পুরুষ এক বচন। প্রথম পুরুষ দ্বিবচন। না, এটা প্রথম পুরুষ হুম, দ্বিবচন। প্রথম দ্বিবচন। পুরুষ। তাহলে ওই যে দৃশ্যতে যে রূপটা করেছে, তাহলে প্রথম পুরুষের দ্বিবচন হবে। প্রথম পুরুষের দ্বিবচনে কি আছে? দৃশ্যতে। না, আচ্ছা, ওইটা আসলে উল্টা হয়ে গেছে। ওইটা আসলে আসলে প্রথম মধ্যম পুরুষের, মানে এই যে রূপটা, এর আবার এখানে একটু ঝামেলা আছে। এখানে ঝামেলাটা হচ্ছে, আচ্ছা যেটা আপনাকে বলে এরা, আমরা যেমন এই উপরে নিচে পড়ি, এরা আবার সেটা করে না, যে কারণে একটু সমস্যা আছে আপনার। ওইটা দেওয়া আপনাদের ঠিক হয়নি, দৃশ্যতে এটা আমাকে আপনাকে বলে দেওয়া উচিত ছিল, অন্য একটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা না দিয়ে এটা দিয়ে একটু ভুল করেছি। এটা হচ্ছে যেমন আমরা যদি দৃশ্যতেই হবে, দৃশ্যতে। মানে একটু খেয়াল করুন, দৃশ্যতে হয়। মানে আচ্ছা, এই ভবতি, ভবতহা, ভবন্তি, আমরা কিন্তু এটা এইভাবে থাকে, তাই না? ভবতি, ভবতহা, ভবন্তি এই দিক দিয়ে থাকে, কিন্তু এটা এই দিক দিয়ে আছে, ঠিক আছে? এটা এটা আসলে উল্টো ওইভাবে হয়েছে, আপনাদের এইভাবে পড়ানোটা ঠিক হয়নি। মানে আপনারা এই সোজাসুজি না করে ওইটাকে এইদিকে নিন, নিয়ে তারপর বল। ল্যান্ডস্কেপে চলে গেছে, হ্যাঁ, পোর্ট্রেটে নেই। ল্যান্ডস্কেপে চলে গেছে, হ্যাঁ এটাই, ওটা ওইদিকে চলে গেছে। এটা একটু অন্য খুব হয়েছে, আমরা যদি এইভাবে অভ্যস্ত না, সেখানটা করা ঠিক হয়নি। তো ঠিক আছে, তাহলে আপনাদের কি হবে? মধ্যম পুরুষ, যদি প্রথম পুরুষের দ্বিবচন হলে কি হবে তাহলে? দৃশ্যেতে, তাই তো? হ্যাঁ, দৃশ্যতে। দৃশ্যে, এখন কি ক্লিয়ার? দৃশ্যতে না পশ্যতে? না, এটা ওটা পশ্যতিটা হয় দৃশ ধাতু থেকে, দৃশ ধাতু থেকে পশ্যতি হয়, কিন্তু হুম, আত্মনেপদীতে দৃশ্য। দেখেন, এখানে দেখেন মূল ধাতুটা হচ্ছে, এখানে আসুন আমি একটু দেখিয়ে দিই। দৃশ,
দৃশ ধাতু তো পরমেস্পতিতে পশ্চাতে আছে। এই ধাতু পশ্যতি হয়, পশ্যতি পশ্যতঃ পশ্যন্তি, কিন্তু যখন ভাব কর্মবাচ্যে চলে যায় তখন এটা দৃশ্যাতেই হয়ে যায়, তখন দৃশ্য থেকেই রূপ হয়। ঠিক আর আছে? একটা আছে কোথায়? হম। এখন দেখুন আমাদের আরেকটু আমরা বুঝে নিই। একটা ধাতুর অনেক ধরনের রূপ হয়, যেমন প্রথমে হচ্ছে ধরুন এটা দৃশ ধাতু। দৃশ ধাতু পরস্মৈপদী ধাতু। এর প্রথমে কর্তেরই রূপ হয়, কর্তেরী মানে কর্তার রূপ হয়, কর্তৃবাচ্যের রূপ হয়। আমরা এতদিন যেগুলো পড়েছি, এই যে পশ্যতি পশ্যথা পশ্যন্তি, এটা হচ্ছে কর্তৃবাচ্যের রূপ। ঠিক আছে? এই দৃশ ধাতুর, এবং এই যে আমরা যখন পড়ছি এই যে কর্তৃবাচ্যের রূপটা কি কি পড়েছি, পশ্যতি পশ্যতি পশ্যত পশ্যতঃ পশ্যন্ত পশ্যন্তি। পশ্যন্তি। ঠিক আছে? এই যেটা পড়েছি এটা কিন্তু কর্তৃবাচ্যের রূপ। এখন এই দৃঢ় ধাতুর কর্মবাচ্যের রূপ আছে, মানে ভাব কর্মবাচ্য বলে, বা কর্মবাচ্য আমি যেটা বলি ভাব কর্মণু বলে। ভাব কর্মণঃ। ঠিক আছে? তো ভাব কর্মণ তো বলছে, ভাব কর্মণ, ভাব কর্ম নোহ। ঠিক আছে? দুটো কথা। এখন এই ভাব কর্ম রূপাচ্যের রূপ হয় কিভাবে, আত্মনেপদী হয়ে যায় তখন। দৃশ্যতে দৃশ্যতে দৃশ্যন্তে। দৃশ্যতে। ঠিক আছে? এই যে ভাব বা কর্মবাচ্যের রূপ হয়ে যায়। ঠিক আছে? যেহেতু দৃশ দৃশ্যতে ধাতু পরস্মৈপদ, ঠিক একই ভাবে যেমন সেব ধাতু, দৃশ্যন্তে সেব ধাতুরও কিন্তু কর্তরী রূপ হয়। কর্তরী রূপ হয় কিভাবে, সেবতে সেবাতে সেবেতে সেবন্তে। ঠিক আছে? ঠিক এর এর ভাব ও কর্মবাচ্যও একটা রূপ হয়। ভাব কর্মণঃ একটা রূপ হয়, সেটা রূপটা কেমন হয়, সেবেতে সেব্যতে সেব্যতে সেব্যান্তে। অর্থাৎ প্রত্যেকটা ধাতুর কিন্তু দুই প্রকার রূপ হয়, এবং এটা প্রত্যেকটা ধাতুর কর্তরী রূপ আছে এবং কর্মণী রূপ আছে। ঠিক আছে? এটা কর্তৃবাচ্যে বলে পশ্যতি পশ্যত পশ্যন্ত হয়েছে, আর সেব ধাতু আত্মনেপদ ধাতু বলে সেবতে সেবন্ত সেবন্তে হয়েছে। কিন্তু যখন ভাব কর্মবাচ্যে যাবে তখন আত্মনেপদ রূপই হবে। আমি কি একটু হলে বোঝাতে পেরেছি? লট লকার, যেমন দৃঢ় ধাতুর কর্তরী 10টা লকার আছে, 10টা লকারের রূপ হয়। ঠিক দৃঢ় ধাতুর এই ভাব কর্মনেহ 10টা লকারের রূপ হয়। সেব ধাতুর কর্তৃবাচ্যে 10টা রূপ হয়, 10টা লকারের রূপ হয়। আবার এই কর্মবাচ্য বা ভাব কর্মণে এখানেও এই 10টা বাচ্চেই রূপ হয়। ক্লিয়ার? অর্থাৎ এই যে জায়গাটা দেখেন, এই যে ভাব কর্মণে দেখা যাচ্ছে না, কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যে এই মোট 10টা লকারে রূপ আছে, প্রত্যেকটা লকারে 9টা করে রূপ আছে। ঠিক একইভাবে এই ভাব এবং কর্মবাচ্যেও 10টা লকারের রূপ আছে। ক্লিয়ার? যেমন আমি ভাত খাই, এখানে খাইটা হচ্ছে কর্তৃবাচ্যের ক্রিয়া। আমার দ্বারা ভাত খাওয়া হয়, এই যে খাওয়া হয় এটা হচ্ছে কর্মবাচ্যের ক্রিয়া। কর্তৃবাচ্যের ক্রিয়া রূপ একটা, আর কর্মবাচ্যের ক্রিয়া রূপ আলাদা। ঠিক আছে? হম হম। আচ্ছা, এখন আমরা এর পরেরটা আসি, আরেকটা পড়ি তাহলে পুরো বোঝা যাবে। অহম অন্যম খাদামি। অহম অন্যম খাদামি। তাহলে এখানে হচ্ছে অহম, আমাকে যেতে হবে অহমটা শব্দের, অহম কি আছে, কর্তায় কি আছে এখানে,
কর্তায় প্রথমা। কর্তা প্রথমা, কর্তৃবাচ্যিক। আর কর্মে কর্মে দ্বিতীয়া। তৃতীয়া। তাহলে আমি যখন এটা ক্রিয়া বাচ্য কর্তা পরিবর্তনের রূপ করব, তখন এখানে কর্তায় কি হবে? কর্তায় তৃতীয়া বিভক্তি হবে। তৃতীয়া। তাহলে অহমের তৃতীয়া কি হচ্ছে? সরি, অহমের তৃতীয়ার এক বছর, অহম তো প্রথম আর এক হ্যাঁ, বছর। তৃতীয়া হচ্ছে ময়া। ময়া। ময়াটাকে কি বোঝেননি একটু বলবেন? ময়াটা না বুঝলে বলুন, আমি বের করে দেখিয়ে দিচ্ছি। সবাই বুঝেছেন ময়াটা কেন হয়েছে? ময়াটা হচ্ছে অস্মৎ শব্দের তৃতীয়ার এক বচন। হ্যাঁ, আপনারা কি বুঝেছেন ময়াটা কিভাবে আসলো? কেউ না বুঝলে বলুন, সমস্যা নেই, তাহলে আমি দেখিয়ে দেবো, তাহলে আপনার সুবিধা হবে। ওই তয়াটা আসছে এইভাবে আসছে নাকি? হ্যাঁ, আপনি একটু দেখেন, অসমত শব্দ এখানে সমগ্র হ্যাঁ ব্যাকরণ কৌমুদী আছে। সমগ্র হ্যাঁ, ব্যাকরণ কৌমুদীতে 150 নম্বর পৃষ্ঠায়। 150। হ্যাঁ, অহমের জায়গায় কি হলো? এটা যেহেতু কর্তায় আমার প্রথমা ছিল, জায়গা। তাহলে কর্মে দ্বিতীয়া হয়েছে। ক্লিয়ার? সরি, কর্মে তৃতীয়, কর্তায় তৃতীয়া হয়েছে। অন্নম, অন্নমটা হচ্ছে কর্মে, অন্নমটা কি কর্মে প্রথম আছে, তাই তো? কর্মে দ্বিতীয় কর্মে আছে। প্রথমা আমরা আছে। এখন কি করব? কর্মে দ্বিতীয় আছে, এবার কর্মে প্রথমা হবে। কর্মে প্রথমা হবে, মানে দ্বিতীয় ছিল এখন প্রথমা হবে। ঠিক আছে, দ্বিতীয় ছিল এখন প্রথমা হবে। প্রথমা মানে তাহলে এখানে দ্বিতীয়ের কর্মে এক প্রথম বচন ছিল, হবে। এখন প্রথমার এক বচন হবে। তাহলে অন্নমের প্রথমার এক বচন কি হবে? অন্নম হবে। অন্নম হবে। কারো বুঝতে সমস্যা থাকলে বলবেন যে আমি বুঝতে পারিনি। অন্নমের প্রথমার এক বচন, দ্বিতীয় অন্নম হবে। কে বোঝেননি বলুন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বুঝি নাই। আপনি বোঝেন। অন্নম শব্দটা কোন শব্দের মতো? নপুংসক কোন শব্দের মতো? ফল শব্দের মতো। আমরা ফল শব্দতে যাই। ফল শব্দটা কোথায় আছে? ফল শব্দটা আছে হচ্ছে সমগ্র ব্যাকরণ কৌমুদী 97 পৃষ্ঠা। 97। পেয়েছেন 97 পৃষ্ঠা? জি পেয়েছি। তাহলে একটু পড়ুন তো, ফলম ফলে ফলানি। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, তারপর ফলে গেল ফলাভ্যাং। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলেছিলাম? বলেছিলাম কর্ম হচ্ছে কর্মে দ্বিতীয়া হচ্ছে, তাই তো? কর্মে দ্বিতীয়া, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বিভক্তির এক বচনে কি রূপ হচ্ছে বলুন একটু। অন্নম হচ্ছে, অন্নম। অন্ন। তারপরে এটাকে আমরা করতে হবে কি? কর্মে প্রথমা করতে হবে। প্রথমার এক তাহলে কর্মে দ্বিতীয় যদি ফলম হয়, আর এখানে কর্মে প্রথমায় কি আছে বলুন তো? প্রথম বিভক্তিতে কি আছে বলুন? দ্বিতীয়াতে ফলম আছে, তাহলে প্রথমাতে কি আছে? প্রথমত ফলম আছে। ফলম আছে। তাহলে এখানে দেখেন, এই প্রথমাতে দ্বিতীয়াতে ফলম ছিল, তাহলে আমরা প্রথমাতেও ফলম আছে। সেই কারণে আমরা এখানে এই অন্নমের জায়গায় আবার অন্নম করেছি প্রথমাতে। এখন কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, তারপর এখন খাদ্যমটা খাদ্যাতে হয়। খাদ্যাতে, খাদ্যাতে, খাদ্যান্তে, খাদ্যাসে, খাদ্যেতে, খাদ্যে, খাদ্যে, খাদ্যাবহে, খাদ্যামহে, এরকম রূপ হচ্ছে। তাহলে এখানে এখানে খাদ্যাতে, এখানে এই যে রূপের যে 9টার মধ্যে কোনটা হবে? এটা হচ্ছে অন্নম, যেহেতু কর্ম, সেই কর্ম অনুযায়ী হবে। কর্ম। তাহলে এখানে কর্ম কি হচ্ছে হবে? প্রথমার এক বচন, তাহলে খাদ্যতেও প্রথমার এক বচন হবে। খাদ্য, অন্নম তো প্রথম পুরুষের এক বচন, এই কারণে খাদ্যতে প্রথম পুরুষের এক বচন হলে প্রথম পুরুষ এক বচন। খাদ্যাতে। ওই যে রূপটা আপনি করলেন, দৃশ্যাতে, ঠিক খাদ্যাতে।
কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। হ্যাঁ, না স্যার, অসুবিধা নেই। বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। তো বুঝতে পারছেন, এটাই ভালো। না বুঝলে আমি আবার পড়াবো, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে সাহা গাচ্ছতি। এখানে কিন্তু কর্ম নেই, তাই না? সে যায়, এটাকে এখানে ভাব বাচ্চা কর্ম নেই। তাহলে কর্ম যদি না থাকে তখন আমাদের কিসে করতে হবে? ভাব বাচ্চা রূপান্তর। ভাববাচ্যে করতে হবে। কর্ম থাকলে কর্মবাচ্যে, আর কর্ম না থাকলে আমাদেরকে ভাববাচ্যে পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখুন, এখানে আছে সাহা। সহাটা কি আছে? কর্তায় কি? কর্তাই প্রথমা। প্রথমা। সহাটা কোন বিভক্তি? তোমার এক সহাটা বচন। বুঝিনি। সহাটা কোন বিভক্তি? প্রথমা প্রথমা বিভক্তি। বিভক্তি। প্রথমা বিভক্তি। তাহলে এই তৃতীয় বিভক্তিতে কি রূপ হবে? তেনা। 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 এটা বোঝেননি কে? সহাটা কেন তেন হবে? সহাটা তেন হবে, যদি না বুঝে থাকেন বলুন, আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি মনে করেন যে আমি স্যার বুঝেছি, একটু তাহলে দরকার নেই। স্যার একটু বলেন স্যার। আচ্ছা, এটা আপনি সমগ্র ব্যাকরণ কৌমুদীতে যাবেন। এটা হচ্ছে আহ 144 পৃষ্ঠায়। No. 144। দেখুন, এই শব্দ রূপগুলো না পড়লে কিন্তু হবে না। এই শব্দগুলোকে রূপগুলো কিন্তু আমরা অনেকবার পড়িয়েছি, মানে এই শব্দগুলো রূপগুলো আমাদের যে জুয়েল যখন করতো তখন এসেছে, বা আমাদের আগের ক্লাসেও এসেছে, এগুলোতে দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই পড়তে হবে। 144 পৃষ্ঠা পেয়েছেন? তাহলে এখানে প্রথমা যদি সহা হয়, নিচে দেখেন তৎ কি, প্রথমা যদি সহা হয় তাহলে তৃতীয়া কি হবে? তেন তেন। তেনা। ঠিক আছে? এখন গচ্ছতি হচ্ছে সবসময় প্রথম পুরুষের এক বচন হবে। তাহলে প্রথম পুরুষের এক বচনে কি রূপ হবে? গম্যতে। গম্যতে। গম ধাতু গম্যতে, একটা জপলা হয়ে যায়, আর তীর হয়ে যায়। ক্লিয়ার? হুম। বুঝতে কারো সমস্যা আছে কোনো? না, যেহেতু সমস্যা নেই, তাহলে আমরা এখানে চলে যাব। আমরা আরেকটা বিষয় শিখবো, এটাও থাকবে, আমরা প্রতিদিন চর্চা করব। আমরা যতদিন থাকবো ততদিন একটু চর্চার মধ্যে থাকবে আমাদের। আমরা এখন তুমুন প্রত্যয়ের ব্যবহার শিখবো। তুমুন প্রত্যয়টা কি? তা আমরা বাংলায় যেরকম বলি যে পড়তে পড়তে, পড়তে যাচ্ছে বা পড়ার জন্য যাচ্ছে, পড়তে যাচ্ছে বা পড়ার জন্য, এরকম অসমাপিকা ক্রিয়ার উত্তর ধাতুর সঙ্গে তুমুন প্রত্যয়। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, মানে যেমন আমি আহ বল খেলতে যাচ্ছি, খেলতেটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? আমি পড়তে যাচ্ছি, বা আমি রান্না করতে যাচ্ছি, বা আমি খেতে যাচ্ছি, এই যে ক্রিয়াগুলোর আমি ব্যবহার করলাম, এগুলোকে বলে খেতে, পড়তে, বা রান্না করতে। ঠিক আছে? খেলতে, এই শব্দগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? তাহলে আবার আরেকটা জিনিস বলছে, যদি দুইটি ক্রিয়ার কর্তা এক হয় তাহলে উভয়ের মধ্যে নিমিত্তবোধক ধাতুর উত্তর তুমুন প্রত্যয় হয়। যেমন ছাত্রটি বিদ্যালয়ে পড়তে যাচ্ছে। ঠিক আছে? এই পড়ার কাজটা যে করবে, যাওয়ার কাজটাও সেই করছে। যুবকটি খেলতে মাঠে যাচ্ছে, তাহলে এই খেলার কাজটাও যে করবে, যাচ্ছেও সেই। তার মানে এই দুটো ক্রিয়ার কর্তা এক হতে হবে, এবং একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া হবে। এখন দেখেন, ছাত্রটি বিদ্যালয়ে পড়তে যাচ্ছে, তাহলে ছাত্রটি আমরা কর্তায় প্রথমা, ছাত্রাহা, বিদ্যালয় কর্মে দ্বিতীয়া, বিদ্যালয়ম।
এই পড়তে হচ্ছে পট ধাতু তুমুন প্রত্যয় করলে পঠিতুম হয়। এই যে ঠিক আছে, তাহলে ছাত্রাহা বিদ্যালয়ম পঠিতুম গচ্ছতি। ঠিক এটাকে যদি আমি বাচ্চান্তর করি তাহলে কি হবে? ছাত্রেনা, যেহেতু এটা প্রথম আর এক বচন আছে, বিদ্যালয়াহা পঠিতুম গম্যতে, ঠিক যেভাবে ছিল আমি সেভাবে রূপ পরিবর্তন করেছি। বুঝা গেছে এটা? লাইনটা হ্যাঁ। দেখি, ছাত্রাः বিদ্যালয়ম পঠিতুম গচ্ছত। বিদ্যালয়ম পঠিতুম গচ্ছতি। ছাত্রেনা বিদ্যালয়াহ পঠিতুম গম্যতে। তার মানে এইটা যে বিদ্যালয়াহ ছাত্রাহ, ছাত্রের তৃতীয়ার এক বচন করেছি, যেহেতু কর্তায় তৃতীয়া হবে। বিদ্যালয়মের তাহলে কর্মে প্রথমা হবে। এই বিদ্যালয়াটা পড়েছি, ওইটা লাইনটা কিন্তু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? এই কর্তৃবাচ্যে কর্তায় তৃতীয়া, কর্মে দ্বিতীয়া, কর্তা ক্রিয়া কর্তার অনুসারী হয়, কর্মবাচ্যে যা আছে কর্তায় ক্রিয়া তৃতীয়া, কর্মে প্রথমা, ক্রিয়া কর্মের অনুসারিণী হয়। ঠিক ভাববাচ্যেও কর্তায় তৃতীয়া, কর্ম থাকে না, ক্রিয়া সর্বদা প্রথম প্রথম পুরুষ এক পুরুষের এক বচন। বচন হয়। ঠিক আছে, দেখুন এখানে বলছে যে যুবকটি খেলতে মাঠে যাচ্ছে, যে খেলতে অসমাপ্ত ক্রিয়া, সেই সময় যুবকাহা গড়েতুম গৌরাঙ্গণম গচ্ছতি। এটাকে আমি যখন চেঞ্জ করছি তখন কর্তায় তৃতীয়া হয়ে যুবকেন হয়ে যাচ্ছে, গড়িতুম থেকে যাচ্ছে ক্রীড়াঙ্গনম প্রথমা হয়ে যাচ্ছে, গচ্ছতির জায়গায় গম্যতে হচ্ছে। এই যে তুমুন প্রত্যয়ের, আপনারা হোমওয়ার্ক যখন করবেন তখন তুমুন প্রত্যয়ের কিছু রূপ আমাদেরকে লিখে দেখাবেন। এই যে এগুলো হোমওয়ার্ক হিসেবে, মানে হোমওয়ার্ক তো আমি দিবই লিখতে, এর পাশাপাশি এইখানে দেখেন তুমুন প্রত্যয় আছে, এটা পড়বেন এবং কিছু লিখবেন। এটা হচ্ছে আহ সমগ্র ব্যাকরণ কৌমুদী, এই তো সরি আমি দেখিনি। তুমুল প্রত্যয়টা হচ্ছে আপনার সমগ্র ব্যাকরণ কৌমুদী 415। 415 415 কত পৃষ্ঠা? 415। 15 পৃষ্ঠা। উভয় কর্তৃয়ার কর্তায়। পেয়েছেন? 415। পেলাম। এখানে একটু এগুলো পড়বেন, দেখেন এখানে রূপগুলো দেয়া আছে, যেমন দৃশ ধাতু দ্রষ্টুম, ভুল ধাতু হচ্ছে ভোক্তুম, ঠিক আছে, ভূ ধাতু ভবিতুম, শি ধাতু সহিতুম, ইউদ্ধাতি ইউদ্ধুম, রুদ ধাতু রুদ্ধুম, ক্রি ধাতু কর্তুম, গ্রহ ধাতু গ্রহিতুম, দা ধাতু দাতুম, জ্ঞা ধাতু জ্ঞাতুম, জি ধাতু জ্ঞাতুম। মানে এইগুলো একটু মুখস্থ করবেন, মানে যতদূর সম্ভব পড়ে মুখস্থ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি ঠিক? ওই যে, হ্যাঁ বুঝতে পারছেন আচ্ছা, তুমুল প্রত্যয় কিভাবে রূপ হয়েছে এখানে? দৃশ ধাতু দ্রষ্টুমের পরে ইয়াতিটা কি লিখেছে? ইয়াতি ইয়াতুম হওয়ার কথা, আর ইয়াতু। এখানে দেয়নি দ্রষ্টুম ইয়াতি, না দ্রষ্টুম জাতি মানে দেখতে যায়, ঠিক আছে? ওই আচ্ছা ভোক্তুম আচ্ছা। অভিলষতি মানে ভোজন করতে অভিলাষ করে, এই জন্য ওই অভিলষিতির ক্রিয়াটাও দিয়ে দিছে। অধ্যেতুম আচ্ছা, ইচ্ছতি মানে অধ্যয়ন করতে ইচ্ছা করে, তারপরে বলছি সে রূপগুলো দিয়ে দিচ্ছে, ভূ ধাতু ভবিতুম, শ্রী ধাতু সহিতুম, এখানে আর ওইটা সংযুক্ত করে, আচ্ছা। ঠিক আছে? তাহলে এগুলো পড়ে ফেলবেন। এই আমি আর বেশি দিচ্ছি না, যেহেতু আমার তুমুল প্রত্যয়, আমি অনুবাদ দিব, আপনার অনুবাদগুলো করবেন এবং বাচ্চা পরিবর্তনগুলো হোমওয়ার্ক করে দেবেন। আমরা পরবর্তী দিন আরো একটা প্রত্যয়ের ব্যবহার শিখব। আমার মনে হয় এটা খুব কঠিন কিছু না, এটা আপনার ওই তুমুল প্রত্যয়ের রূপগুলো দেখলেই বোঝা যাবে।
ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমি শেষ করব। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्।